আপনাদের যে কংগ্রেস থেকে টিকিট আদায় করেছেন সেখানে অভিজিৎ খলিলরা কি টাকা চেয়েছিলেন আপনাদের কাছে? গতদিনে একবার কংগ্রেস দল ছেড়ে আপনি এজিপিতে জয়েন করেছিলেন, ঠিক পঞ্চায়েত নির্বাচনের পাক মুহূর্তে আপনি আবার কংগ্রেস দলে এসে জয়েন করেছেন এবং দল আপনাকে টিকিটও দিয়েছে। তো দর্শকের দুইটা প্রশ্ন, এক হলো আপনি দল ছাড়লেন কেন, 2 নম্বর প্রশ্ন হলো আপনি যে এবার আসলেন, এবার কি আপনি কংগ্রেসের আদর্শান্বিত হয়ে আপনি সারা জীবন কংগ্রেস দলেই থাকবেন? যে প্রার্থীকে আপনার পরিবার থেকে প্রক্ষেপ করেছেন উনি বিজয়ী হলে সেই আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর দৌড়ে কি থাকবেন? আপনার এই যে বর্তমানে যে নির্বাচনী এলাকা, এখান থেকেই আজকের থেকে প্রায় 3-4 মাস আগে 2টা যুবককে জেল হাজতে পাঠিয়েছে প্রশাসন, ড্রাগস এবং মাদকদ্রব্য পাচারের দায়ে। তো আপনি নির্বাচিত হওয়ার পর এমন কি ব্যবস্থা গ্রহণ করবেন যাতে আমাদের সমাজ মাদকদ্রব্য বা ড্রাগস সামগ্রী মুক্ত একটা সমাজ গড়ে ওঠে? দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আরটিএন বরাক লাইভের ব্যতিক্রমী অনুষ্ঠান প্রতিশ্রুতি। প্রশ্ন হবে জনতার, উত্তর দিবেন প্রার্থী। এবারের নির্বাচনে প্রতিশ্রুতি শুধু মুখে নয়, প্রতিশ্রুতি হবে ক্যামেরায়। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন আপনাদের সকলেরই সুপরিচিত, ফুলবাড়ী গাঁও পঞ্চায়েত থেকে বিগত কার্যকালের পঞ্চায়েত সভাপতি ইকবাল আহমেদ বরবুইয়া। তো আপনাকে আরটিএন বরাক লাইভের এই প্রতিশ্রুতি নামক অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই স্টুডিওতে। তো আমরা প্রত্যেকেই আপনাকে চেনি, এলাকার লোকজনের কাছেও আপনি খুবই সুপরিচিত। তথাপিও দর্শকের অনুরোধে আপনার কাছ থেকে আপনার এবং আপনার প্রার্থীর সংক্ষিপ্ত পরিচয় আমরা জানতে চাইব। আসসালামু আলাইকুম, নমস্কার। প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই চ্যানেলকে, আরটিএন বরাক নামে। যেহেতু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আজকে আমি নির্বাচনী সম্মুখে যে আমার কিছু বার্তা আমি আমার জিপির জনসাধারণকে পৌঁছে দিতে পারবো, যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যেহেতু পরিচয় পর্ব হিসাবে প্রথমে আমি ইকবাল আহমেদ বড়বইয়া ফুলবাড়ী জিপি থেকে প্রাক্তন জিপি সভাপতি হিসাবে ছিলাম এবং বর্তমানে ডিলিমিটেশন হওয়ার পরে নতুন জিপি হয়েছে আমাদের ফুলবাড়ী তারিণীপুর জিপি। ফুলবাড়ী তারিণীপুর জিপি থেকে যেহেতু মহিলা সংরক্ষণ হওয়ার কারণে 78 নম্বর ফুলবাড়ী গাঁও তারিণীপুর গাঁও পঞ্চায়েতে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমার বাত্তিবধূ নাসিমা সুলতানা লস্করের হয়ে আজকে আমি প্রতিনিধি হিসাবে আপনাদের সম্মুখে এসেছি। ধন্যবাদ। তো আমরা যেটা জানি যে আপনার যে পরিবার একটা সম্ভ্রান্ত পরিবার, বিগত দিনে আপনার বাবাও ফুলবাড়ী গাঁও পঞ্চায়েতের সভাপতি ছিলেন, লাস্ট টার্মে আপনিও ফুলবাড়ী গাঁও পঞ্চায়েতের সভাপতি ছিলেন। দেখা যায় প্রায় 10 বছর থেকে পঞ্চায়েত রাজনীতিতে আপনারা ক্ষমতায় আছেন। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আর প্রধান কি কি কাজ বাকি আছে আপনার এই নির্বাচনী এলাকায়, যেটা আপনারা নির্বাচিত হওয়ার পর সম্পূর্ণ করবেন? দেখুন, পঞ্চায়েত রাজ আমি মনে করি ভারতবর্ষের যে আমাদের যে রাজনৈতিক যেটা সংবিধান রয়েছে, যে রাজনৈতিক সে সংবিধান রয়েছে, আমরা মানে 3 দফায় আমরা নির্বাচন দেখতে পাই। প্রথম আমরা এমপি ইলেকশন দেখতে পাই, তারপরে আমরা বিধানসভা নির্বাচন আমরা দেখতে পাই, তারপরে পঞ্চায়েত নির্বাচন আমরা দেখতে পাই। তো আমাদের যে গ্রামাঞ্চলের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নির্বাচন হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর মানুষের বিভিন্ন সমস্যা, সেই সমস্যার সম্মুখীন যারা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে যারা নির্বাচিত প্রতিনিধি হয়, মানুষের এই পঞ্চায়েত প্রতিনিধি দ্বারা মানুষের সমস্যা সমাধান হয়। যার জন্য আমরা বিগত দিনেও আমার বাবাও পঞ্চায়েত প্রতিনিধি ছিলেন, আমিও নিজে পঞ্চায়েত প্রতিনিধি ছিলাম। কাটিগড়া সমষ্টির মধ্যে
আমি সর্বকনিষ্ঠ পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে, পঞ্চায়েত হিসাবে আমি বিগত দিনে ছিলাম। এখনো বর্তমানে আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে আমরা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি। তো প্রধান সমস্যা হলো পঞ্চায়েত রাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ রয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে আমি মনে করি যে গ্রামীণ রাস্তাঘাট যেগুলো আছে, যেমন যেমন কয়েকটি বাড়ি নিয়ে একটি রাস্তা রয়েছে, সেইগুলো রাস্তা যেগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট দ্বারা সেগুলো রাস্তার কাজ হয় না। সেগুলো করতে হলে পঞ্চায়েত রাজের মানে যেগুলো স্কিম রয়েছে, যেগুলো উন্নয়নমূলক যেগুলো স্কিম রয়েছে সেই সেই প্রকল্প দ্বারা মানে সেগুলো রাস্তা করতে হয়। যেমন আমি আরো দেখেছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আরো কিছু যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা ক্যান্ডিডেট, তারা বলেছেন যে পানীয় জলের যে অসুবিধা রয়েছে বা আরো কিছু বলেছেন। যেমন আমরা বিগত দিনে আমরা জেজেম এর মাধ্যমে আমরা কিছু দেখতে পেরেছি যে পানীয় জলের যে সমস্যা, যেগুলো অ্যাটলিস্ট কিছু সমস্যার সমাধান হয়েছে এবং বাকি আরো কিছু রয়েছে, যেটা আমিও বলবো না যে আরো কিছু জায়গায় যেমন কিছু কাজও অর্ধসমাপ্ত হিসাবে রয়েছে আমাদের জিপিতেও। আমি মনে করি এখন আমাদের যে পুরাতন নতুন জিপি মিলে আমাদের নতুন জিপি হয়েছে, সেই জিপির মধ্যে আমি মনে করি পানীয় জলেরও মানে কিছু অসুবিধা রয়েছে, সেটাও একটা প্রধান আমার লক্ষ্য রয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রধান লক্ষ্যটা হলো আমার যে গ্রামীণ যেগুলো রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোকে কিভাবে মানে সমস্যা কিভাবে রাস্তাগুলোকে পরিপূর্ণতাভাবে করা যায় সেটা নিয়ে আমার মানে প্রধান লক্ষ্য। যেমন সেই প্রধান লক্ষ্যকে পরিপূর্ণতা করতে হলে আমি মনে করি পঞ্চায়েত রাজে আমাদের টাকা দরকার। আর পঞ্চায়েত রাজ থেকে যেমন কিছু কিছু প্রকল্প রয়েছে এমজিএনরেগার মাধ্যমে বা 15 ফাইন্যান্সের মাধ্যমে, যেমন আগামী দিনে যদি আরো কিছু নতুন 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 জিপি নতুন ভাবে যদি আরো কিছু কিছু স্কিম আসে, সেইগুলো স্কিম দ্বারা আমরা কিভাবে শুধু আমি ফুলবাড়ি তারিনপুর জিপি থেকে বলতে চাই না, প্রত্যেকটা জিপির যারা জনপ্রতিনিধি যারা আসবেন সবার উদ্দেশ্যে আমি সেটা বলবো, যেমন গ্রামীণ রাস্তাগুলোকে আপনারা প্রত্যেকে নজর দেবেন, সেটা আমিও নজর দেব। তো ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আপনার ভাতৃবধূকে নিয়ে আপনারা এই বছর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্বাচন লড়ছেন। ভালো কথা। তা আপনি কংগ্রেস দল থেকে মনোনীত প্রার্থী আপনাদের পরিবারের। ইদানিং আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে একটা কথা চাউর হইতেছে, বড় বড় নেতৃবর্গের বিপক্ষে কিছু এলিগেশন আসতেছে। আপনারা নিশ্চয়ই টিকিট পেয়েছেন বলে আমাদের এই প্রশ্ন। শুধু এটা আমরা আরটিএন বড়াইকের প্রশ্ন নয়, আমাদের জনসাধারণের প্রশ্ন। আপনাদের যে কংগ্রেস থেকে টিকিট আদায় করেছেন, সেখানে অভিজিৎ খলিলরা কি থাকা চেয়েছিলেন আপনাদের কাছে? না দেখুন, মানে আমরা তো মানে রাজনীতিতে বিগত দিনেও আমি পঞ্চায়েত প্রতিনিধি, কংগ্রেস থেকে আমি পঞ্চায়েত প্রতিনিধি হয়েছি এবং এইবারও যখন মানে গ্রাসরুট লেভেল থেকে আমার সঙ্গে কংগ্রেস থেকে আরো কিছু যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বা যারা নমিনেশনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু গ্রাসরুট লেভেল থেকে যেটা মন্ডল স্তর থেকে আমি সর্বপ্রথমে আমার মন্ডল কংগ্রেসকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার ব্লক কংগ্রেসকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু গ্রাসরুট লেভেল থেকে মন্ডল কংগ্রেস থেকে এবং ব্লক কংগ্রেস থেকে যেগুলো মানে আমাদের যারাও আমরা ছিলাম তাদের মধ্যে যেটা অবজারভেশন করা হয়েছে, এটা অবজারভেশন করে আমার নাম সর্বপ্রথমে প্রথম সারিতে জেলা কংগ্রেসে দেওয়া হয়েছে, যার জন্য আমি 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 কংগ্রেস থেকে আমি এই টিকিটটা পেয়েছি। আর আপনি যেটা বলছেন সেটা হলো, দেখুন মানে সেটা আমি বলতে পারবো না, কারণ আমরা যেটা দেখেছি যারা পঞ্চায়েত রাজে যারা এপির যারা টিকিট চেয়েছিলেন বেশিরভাগই যে মন্ডল কংগ্রেস থেকে বা ব্লক কংগ্রেস থেকে যারা চেয়েছিলেন, বা মন্ডল কংগ্রেস থেকে বা ব্লক কংগ্রেসকে যাদের নাম প্রথম সারিতে গিয়েছে তারাও টিকিট পেয়েছেন। তার মানে এখানে লেনদেনের কোনো কথা আসে না না না, আমি তো 1 টাকাও আমার কোনো লেনদেন হয়নি। আর আমি আমার যেটা কৃতিত্ব যেটা আমার কৃতিত্ব বা আমি যেটা টিকিট পেয়েছি সেটা আমার মন্ডল কংগ্রেস এবং আমার ব্লক কংগ্রেসকে আমি সেই কৃতিত্বটা দিতে চাই। এবং জেলা সভাপতিও মানে আমাকে মানে সেটা সারায় আমাকে হেল্প করেছেন। আমাদের বিধায়কও আশা রাখছি উনিও আমার মানে যেহেতু যেহেতু সবাই আমাকে হেল্প করেছেন, যার জন্য আমি এই টিকিটটা পেয়েছি। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যার জন্য। দর্শকের একটা প্রশ্ন, যে আমরা দেখেছি আপনার যে পঞ্চায়েত সভাপতির কার্যকাল পরে
আপনি বিগত দিনে একবার কংগ্রেস দল ছেড়ে আপনি এজিপিতে জয়েন করেছিলেন। ঠিক পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে আপনি আবার কংগ্রেস দলে এসে জয়েন করেছেন এবং দল আপনাকে টিকিটও দিয়েছে। তো দর্শকের দুইটা প্রশ্ন, এক হলো আপনি দল ছাড়লেন কেন, 2 নম্বর প্রশ্ন হলো আপনি যে এবার আসলেন, এবার কি আপনি কংগ্রেসের আদর্শে আদর্শান্বিত হয়ে আপনি সারা জীবন কংগ্রেস দলেই থাকবেন? দেখুন, মানে সেটা আপনার সত্যি, সেটা যেটা প্রশ্ন করেছেন, মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়। যেটা বিগত দিনে যেটা মানে আমারও হয়েছে, সেটা আমি আপনাদের কাছে সেটা স্বীকারোক্তি। আহ, যেটা আমি বিগত দিনে আমি বলেছিলাম যে যে মানে এক ঘরের মধ্যে যদি 5 ভাই থাকেন, ভিন্ন ধরনের মত থাকে। হয়তো আমি স্থায়ী ঘরে বিগত দিনেও ছিলাম, আর স্থায়ী ঘর থেকে আমি বেরিয়ে আমি হয়তো ভাড়াটি করে আমি চলে গিয়েছিলাম। কিন্তু তারপরে যেটা আমি বুঝতে পেরেছি না, আমার স্থায়ী ঘরে আসাটা আমার দরকার। যে আগামী দিনে যে আমাদের যে বর্তমান যেটা পরিস্থিতি, যেটা তার জন্য আমি আমার স্থায়ী ঘরে এসেছি, এবং আগামী দিনে সেটা আপনাদের সম্মুখে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আবার আমার আমার স্থায়ী ঘরেও আমি আবার থাকবো। আমি এখানে থেকে আমি আমার রাজনীতি আমি চালিয়ে যাব। নিশ্চয়ই। আপনাকে আমরা এই এলাকার যুবকদের নিয়ে একটা উদ্যম দেখেছি আপনার মধ্যে, খেলাধুলায় হোক এবং আপনার এলাকা উন্নয়নে হোক। তো প্রত্যেক জায়গায় আপনার প্রশংসা রয়েছে, এলাকা উন্নয়নে আপনার প্রশংসা রয়েছে, আপনি খেলাধুলায় যুবকদের একটা অগ্রণী ভূমিকা নিতেছেন, সেটাও রয়েছে। কিন্তু আমরা একটা দর্শকের একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে শিক্ষা, সরকারি শিক্ষা ব্যবস্থায় আপনাদের পঞ্চায়েত প্রতিনিধিত্বের অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু আমরা পরিলক্ষ্য করছি শুধু আপনি নয়, গোটা আসামের যারা পঞ্চায়েত প্রতিনিধি হন তারা নিজের নিজের এলাকার সরকারি বিদ্যালয়গুলির উন্নতির জন্য সাধারণত কোনো কাজ করেন না। আপনি বিগত আপনার কার্যকালে এমন কাজ করেছেন যে সরকারি বিদ্যালয়ে, যেহেতু সেখানে শুধু গরিবের সন্তান সন্ততিরা পড়াশোনা করে, তো আপনি বিগত আপনার কার্যকালে আপনার এলাকায় যে সরকারি বিদ্যালয়গুলি রয়েছে সেগুলির উন্নতিতে, পড়াশোনায় হোক, ইনফ্রাস্ট্রাকচারে হোক, কি কাজ করেছে? দেখুন, বিগত দিনে যে আমি যখন পুরাতন ফুলবাড়ি জিপিতে যখন পঞ্চায়েত প্রতিনিধি ছিলাম, তখন আমার সেটা মুখের কথা নয়, আপনারা আমার আমার পুরাতন জিপির যেগুলো সরকারি বিদ্যালয় আছে, আপনারা হয়তো অবজারভেশন করলে আপনারা দেখতে পাবেন, আমার যেগুলা মানে ব্যক্তিগত যে আমার যেগুলো আমার পঞ্চায়েত রাজে যে ফান্ড ছিল, সেই ফান্ড দ্বারা, যেমন আপনি 14 ফাইন্যান্স বলুন না কেন বা 15 ফাইন্যান্স বলুন না কেন, কয়েকটা স্কুলে যেগুলো স্কুলের রাস্তা নেই, সেই রাস্তাগুলো আমি 15 ফাইন্যান্স থেকে আমি বানিয়েছি। এবং আরো কয়েকটি বিদ্যালয়ে যেমন মানে টয়লেটের ব্যবস্থা ছিল না, সেটাও আমি করেছি। এবং ইনফ্রাস্ট্রাকচারও আমি দু একটা স্কুলে আমি ইনফ্রাস্ট্রাকচারের মেরামতির কাজও আমি করেছি। এবং যেটা আমরা জানি, এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে, সরকারি হোক বা বেসরকারি হোক, আমরা জড়িত আছি, এবং আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে ইনভাইট করে ডেকে নেওয়া হয়, এবং আমরা দেখতে পাই যেমন সরকারি স্কুলে আরো কিছু মানে যেমন মানে কিছু ফান্ড দ্বারা কিছু স্কিম আসে, ওনাদের এসএমডিসির মাধ্যমে কিছু স্কিম আসে, আমরা দেখতে পাই। তো সেটাও কিছু মানে কাজ হয়, যেমন সরকারের অন্য ফান্ড থেকেও কিছু কিছু আয়। তো আমরা সর্বাবস্থায় আমরা, সেটা আপনার খুব সুন্দর প্রশ্ন, শিক্ষার সঙ্গে আমাদের জড়িত থাকা একান্ত দরকার। কারণ আজকালকের দিনে যারা দৈনন্দিন রোজগার করে যারা মানুষ, তারাও মানে চায় যে তাদের ছেলে মেয়েদেরকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। সেটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এখন কিন্তু সেটা যেভাবে আগে ছিল, আজকে থেকে প্রায় 10 বছর আগে যেটা ছিল, সেটা কিন্তু এখন পরিবর্তন হয়েছে। আমরাও নিজে যখন পড়াশোনা করেছি, আমরা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা খুঁজে পাইনি, আমরা পায়ে হেঁটে আমরা গণিগ্রাম স্কুলে গিয়ে আমরা পড়াশোনা করেছি। কমিউনিকেশনের অভাব ছিল, যে রাস্তাঘাটের বিরাট অসুবিধা ছিল, যেমন মানে বেসরকারি কোনো স্কুলও ছিল না। কিন্তু বর্তমানে যে পরিবর্তন আমরা দেখতে পেয়েছি আমাদের অত্র এলাকায়, পূর্ব কাটিগড়ায়, নিশ্চয়ই আপনারা দেখবেন, সরকারি হোক বা বেসরকারি হোক, শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যেভাবে মানুষের একটা অগ্রগতি যেটা বাড়ছে, এবং যারা অভিভাবক বৃন্দরা যারা রয়েছেন, তারা যেভাবে নিজে না খেয়ে ছেলে মেয়েকে কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, সেটার প্রতি একটা আমাদের পূর্ব কাটিগড়া যেটা পূর্ব কাটিগড়ার প্রত্যেক মানে মানুষের যেটা 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 ইয়ে রয়েছে, সেটা অত্যন্ত মানে একটা
ভালো সংকেত আমি মনে করি। এবং আমাদের অত্র এলাকা থেকে আমরা বিগত প্রায় আমরা কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো ভালো স্টুডেন্টরা মানে যেমন আপনার ইঞ্জিনিয়ারিং লাইনেও পড়াশোনা করতেছেন, ডাক্তারি লাইনেও পড়াশোনা করতেছেন, ভালো ভালো লাইনে মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চলেছেন, যার জন্য আমি মনে করি আমাদের অত্র এলাকার জন্য একটা ভালো সংকেত। এবং সরকার মহিলাদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় কিছু স্কিম নিয়ে এসেছে, যেগুলা ইদানিং এসএইচজি গ্রুপের মাধ্যমে হোক, বিভিন্নভাবে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে মহিলাদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন, যেটা আঞ্চলিক পঞ্চায়েতের কাজ। ডেভেলপমেন্ট ব্লকের দ্বারা সেই গ্রাম্য সখীদের মারফতে, কোঅর্ডিনেটরের মারফতে সেগুলি করা হয়। আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের তাতে ভালো একটা ভূমিকা থাকে। তো এই বছর আমাদের কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েতের যিনি সভানেত্রী হবেন, সেই সিটটা ওমেন রিজার্ভ আছে। তো আপনি যে প্রার্থীকে আপনার পরিবার থেকে প্রক্ষেপ করেছেন, উনি বিজয়ী হলে সেই আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর দৌড়ে কি থাকবেন? সেটা তো মানে আমি এখন বলতে পারবো না, কারণ মানে আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন যে আমি আমার ক্যান্ডিডেটকে নিয়ে প্রথমে আমি বিজয়ী হয়ে আসবো, মানে আসার সেই জন্য আপনাদের কাছে আমি আবেদন রাখছি। এবং এলাকার আমার যারা সর্বস্তরের যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনসাধারণের কাছে আমি আবেদন রাখছি যে আমার ক্যান্ডিডেটকে আপনারা বিজয়ী করেন। তারপরে যদি আমাদের দল থেকে যদি যেহেতু আমাদের কাটিগড়া ডেভেলপমেন্ট ব্লকের আওতায় 10টা জিপি রয়েছে, সেই 10টা জিপি থেকে যদি আমাদের বহুমত আসে, তাহলে যদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার হাইকমান্ড যদি আমার ক্যান্ডিডেটকে যদি যোগ্য ক্যান্ডিডেট ভাবেন, তবে আমি সেই দৌড়ে থাকবো। নিশ্চয়ই। তো আমাদের এই যে ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েত, এই গাঁও পঞ্চায়েতের এপি সদস্যের পদটাও কিন্তু ওমেন রিজার্ভ আছে। নিশ্চয়ই। তো আপনাদের পরিবার থেকে আপনার ভাতৃবধূকে দিয়েছেন, ভালো কথা। আপনাদের পারিবারিক সুনাম রয়েছে, ভালো কথা। কিন্তু উনার হয়ে আপনি শুধু প্রচারে, নাকি উনি প্রার্থী নিজেও প্রচার করছেন? দেখুন, মানে যেহেতু বাস্তব যে কথাটা আমি বলবো, পঞ্চায়েত রাজ এমন এক জিনিস, এটা তো ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ। যেহেতু মহিলা সংরক্ষণ সিট হয়েছে, সরকারের যেটা রিজার্ভেশন, যেটা সেই সরকারের রিজার্ভেশন অনুযায়ী মহিলা সংরক্ষণ যেটা সিট হয়, সেটাকে মহিলা হিসাবে দিতে হয়। যার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সরকার, যেহেতু মহিলাকে অগ্রাধিকার দেওয়ার জন্য। কিন্তু আমাদের অত্র এলাকায় আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, যদিও মহিলারা জিতেন, তারপরে প্রতিনিধি হিসাবে হয়তো স্বামী থাকেন, নতুবা মানে স্বামীর ভাই হিসাবে থাকেন, সেই হিসাবে আমি আছি। আর বিগত দিনে আপনারা আমি আমার কথা, আমার নিজের কথা নিজে আমি বলবো না, আপনারা দেখছেন বিগত দিনে কিভাবে মানুষের বিভিন্ন সমস্যায় আমি মানুষের সঙ্গে ছিলাম। সামাজিক কাজে হোক, সাংস্কৃতিক কাজে হোক, যে কোনো সমস্যা হোক, মানুষের পাশে আমি ছিলাম। এবং সেই হিসাবে আজকের দিনে আমি মানুষের সঙ্গে আছি। আর যেটা আপনি বলেছেন যে প্রচারে আছেন কি না মহিলা, আগামী দিনে আপনারা সেটাও দেখবেন। আমার ক্যান্ডিডেটকে নিয়ে আমরা একটা মানে সর্বস্তরের জিপির যারা মহিলারা রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা একটা সভা করব। সেই সভায় আমার আমার ক্যান্ডিডেটও মহিলাদের সঙ্গে পরিচিত করব, আমি করাবো। এবং আরো কিছু সময় রয়েছে, আমার ক্যান্ডিডেটও মানে ঘরে ঘরে ডোর টু ডোর সেটা প্রচার হবে, সেই প্রচারেও মানে আমাদের সিম্বল নিয়ে যাবে, সেটা আমি আশা তার করছি। মানে আপনি বলতে চাইছেন যে পুরুষতান্ত্রিক সমাজে যদিও মহিলাদের জন্য আসনগুলি রিজার্ভ হয়, তথাপিও আপনি শুধু নয়, গোটা আসামে এখন অবধি পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের নাম দিয়ে, যেটা জিনার একজন প্রতিনিধির মাধ্যমে এই পঞ্চায়েত রাজের নির্বাচনগুলি লড়া হয়। তো আপনি আরেকটি সুবিধার কথা বললেন যে আপনি যেহেতু এলাকায় সুপরিচিত, এবং আপনারা নির্বাচিত হলে আপনার মাধ্যমেই এই উনাকে বা আমাদের যে এপি সদস্য হবেন উনাকে পাওয়া সম্ভব হবে। তো ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আপনারা যেহেতু পঞ্চায়েত রাজনীতিতে বা ক্ষমতায়ও বিগত দিনে ছিলেন, আবারও আপনারা ভোটে দাঁড়িয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, নিশ্চয়ই আমাদেরও শুভকামনা থাকবে আপনাদের প্রতি। একটা প্রধান সমস্যার কথা আমরা আজকে আরটিএন বরাক লাইভের মাধ্যমে আপনাদের
কাছে উল্লেখ করব। আপনারা দেখবেন যে ধীরে ধীরে ড্রাগস এবং মাদক দ্রব্য সেবন আমাদের সমাজের যুব সমাজকে বিশেষ করে গ্রাস করে নিতেছে। আপনার এই যে বর্তমানে যে নির্বাচনী এলাকা, এখান থেকেই আজকের থেকে প্রায় 3-4 মাস আগে 2টা যুবককে জেল হাজতে পাঠিয়েছে প্রশাসন ড্রাগস এবং মাদকদ্রব্য পাচারের দায়ে। তো আপনি নির্বাচিত হওয়ার পর এমন কি ব্যবস্থা গ্রহণ করবেন যাতে আমাদের সমাজ মাদকদ্রব্য বা ড্রাগস সামগ্রী মুক্ত একটা সমাজ গড়ে ওঠে? সেটা আপনি মানে সঠিক প্রশ্ন করেছেন। সেটা তো আমরা চাইবো না সেটা হোক। আর সেটা সেগুলো নিয়ে আমাদের জিপির যারা সর্বস্তরের যারা জনসাধারণ রয়েছেন বা সমাজসেবী বৃন্দ যারা ব্যক্তিরা রয়েছেন, প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা একটা কমিটি গঠন করব এবং কমিটি গঠন করে আমরা কিভাবে এইগুলো থেকে আমরা আমাদের নবাগত যুবকদেরকে বা যারা এই সমস্ত কাজে লিপ্ত থাকেন তাদেরকে কিভাবে সরিয়ে রাখবো সেটা আমরা প্রচেষ্টা রাখবো। এবং আমি আশা রাখছি আমাদের অত্র এলাকায় যদিও হয়তো 2-4 জন এই সমস্ত কাজে লিপ্ত আছেন, কিন্তু আশা রাখছি আমাদের এলাকায় এই সমস্ত কাজ প্রায় 99% মানুষের মানে সেটা আসর হয়েছে না এখন পর্যন্ত, যেটা আপনারাও জানেন, আমরাও জানি। আমাদের অত্র এলাকার মানুষ এই সমস্ত জিনিস থেকে মানে মানে অন্য এলাকা থেকে বহুত দূরে আছেন। আশা রাখছি কিছু সংখ্যক যারা মানুষ আছেন তাদেরকে কিভাবে আমরা এই সমস্ত কাজ থেকে তাদেরকে সরিয়ে আমরা আমরা মানে দূরে দূরে রাখবো, সেটা আমরা আমি একা পারবো না, সেটা আমরা জিপি সর্বস্তরের জনসাধারণ আমরা একটা মিলিতভাবে আমরা একটা কমিটি গঠন করে সেটার সলিউশন আমরা করার চেষ্টা করব। নিশ্চয়ই আপনার সঙ্গে আজকের সাক্ষাৎকারে অনেক ভালো লেগেছে। তো এলাকায় আপনি খুবই সুপরিচিত। এলাকা উন্নয়নে বিগত দিনে আপনার যে কাজকর্ম সেগুলির প্রমাণ এই বছরের ভোটে মিলবে। তো আমাদের শুভকামনা থাকবে আপনাদের প্রতি। আপনি নিশ্চয়ই আপনাদের অনেক অবদান রয়েছে সমাজে। সমাজ আশা করে ইতিবাচক অনেক কিছু আপনাদের কাছ থেকে। তো এই বছর যে আপনারা নির্বাচন লড়ছেন, এলাকার ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আমি তো মানে মানে সত্যি কিভাবে আমি আমার ভোটারদের মানে যে আমি ঋণ মুক্ত করব সেটা আমি ভাবিনি। যেভাবে বিগত দিনে আমি আমি ভাবি সেটা সেটা আমি মনে করি যে কর্মের ফল মানে ভালো থাকে। যে বিগত দিনে আমি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, বিভিন্ন কাজে আমি লিপ্ত ছিলাম এবং আমি ফুলবাড়ি থেকে পঞ্চায়েত হিসাবে ছিলাম, তারপরেও আমি অত্র এলাকার মানুষের সঙ্গে আমি জড়িত ছিলাম, যুব সমাজের সঙ্গে আমি জড়িত ছিলাম, বিভিন্ন কাজে আমি জড়িত ছিলাম, মানুষের পাশে ছিলাম, যার জন্য আজকে আমি মানুষের যে সাড়াটা পেয়েছি, যার জন্য আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক আমাদের ফুলবাড়ি তারিণীপুর জিপির সর্বস্তরের জনসাধারণের কাছে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। যেদিকে যাচ্ছি আমি মানুষ আমাকে ভালো সাড়া দিচ্ছে এবং এবং আশা রাখছি মানে এটা রেজাল্টের মাধ্যমে এটা ভালো ভালো ফল আসবে। কারণ বিগত দিনে আমরা যেভাবে উন্নয়নমূলক কাজ করেছি, আমরা প্রত্যেকটা উন্নয়নমূলক প্রকল্প যেভাবে বাস্তবে আমরা পরিণত করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা যেমন যে পঞ্চায়েত রাজের যেগুলা উন্নয়নমূলক প্রকল্প আছে, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক বা পিএম কিষাণ হোক বা এনএসএপি হোক বা এমজিএনরেগার মাধ্যমে জব কার্ড দ্বারা মানুষকে 100 দিনের কাজ দেওয়া হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যেমন 14 ফাইন্যান্সের কাজ হোক, 15 ফাইন্যান্সের কাজ হোক, প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়নে আমি আমার সাধ্য অনুযায়ী আমি মানুষের মানে সেবা করার আমি যেটা সুযোগ পেয়েছিলাম সেটা আমি বাস্তবে আমি পরিণত করতে বিগত দিনে আমি মনে করি আমি সক্ষম হয়েছি, যার জন্য আজকে আমাকে মানুষ ভালো একটা সাড়া দিচ্ছে এবং আগামী দিনে সেই উন্নয়নের ধারাবাহিকতা আমি অব্যাহত রাখার তারিণীপুর গাঁও পঞ্চায়েতে 5 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন এপি সদস্যার পদে। আপনি সেই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কাকে একজন স্ট্রং প্রতিপক্ষ হিসাবে ধরছেন? দেখুন, আমি যেটা মানে বর্তমানে যেটা আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমি প্রায় আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমি পৌঁছতে পেরে সক্ষম হয়ে গিয়েছি। এটা যেটা আমি অবজারভেশন করে এখন দেখতে পেয়েছি, এখনো পর্যন্ত কোনো প্রতিপক্ষ আমার সঙ্গে মানে এখনো পর্যন্ত, কারণ ভোটারের যেটা মানে যে যেটা আছে প্যাটার্ন যেটা আছে আমাদের জিপিতে প্রায় 12,000 ভোট হয়ে গেছে এখন বর্তমানে। 12,000-এর মধ্যে মেজরিটি ভোট প্রায় 1700 ভোট, বাকি সব মাইনরিটি ভোট। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মানে পক্ষে যেভাবে মানুষের সাড়া দেখতে পেয়েছি বর্তমানে, সেই হিসাবে আমি দেখতে পেয়েছি যে এবং বিগত দিনেও
আমি যেভাবে আমার জিপির হিন্দু মুসলমান প্রত্যেকের সমন্বয়ভাবে আমি যেভাবে কাজ করেছিলাম, যার জন্য আজকের দিনও শুধু মুসলিম ভোট নয়, হিন্দু ভোটাররা যেভাবে আমাকে সমর্থন জানাচ্ছেন, সেই হিসাবে আমি বলতে পারবো এখনো পর্যন্ত প্রতিপক্ষ হিসাবে আমি কাউকে দেখতে পাচ্ছি না। যেটা আমি যদি আমাদের মানে আমাদের জিপিতে যদি 12,000-এর মধ্যে যদি 9,000 ভোট কাস্ট হয়, তো আমি সেটা আশাবাদী যে 8,000 ভোট আমি মানে আমার পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আসামের মধ্যে হাইয়েস্ট রেকর্ড ভোটে আমি জিতারও আমার চান্স রয়েছে। আচ্ছা, ফুলবাড়ি এবং তারিণীপুর দুইটা গাঁও পঞ্চায়েতে সম্মিলিত হয়ে একটি গাঁও পঞ্চায়েত করা হয়েছে ডিলিমিটেশনের মাধ্যমে। তো আমরা দেখছি যে ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের যে কার্যালয় ছিল সেটাও বর্তমান ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েতের মধ্যে রয়েছে। তারিণীপুর গাঁও পঞ্চায়েতের যে গাঁও পঞ্চায়েত কার্যালয় ছিল সেটিও আপনাদের ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েতের মধ্যে রয়েছে। বর্তমানে আগন্তুক দিনে কোন কার্যালয়টাকে ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েতের কার্যালয় হিসাবে বিবেচনা করা হবে, বা কোন অফিস থেকে আপনারা এই পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা করবেন? যেটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। যেটা বিগত দিনে আমি পঞ্চায়েত রাজে ছিলাম, যার জন্য আমার এটা জানা আছে। সেটা কিন্তু অলরেডি এটা মানে যে জিপি অফিসের যেটা হেড অফিস, যেটা আপনি বলতেছেন, যেটা আমাদের যেটা পার্মানেন্ট অফিস যেটা থাকবে, সেটা কিন্তু মানে বিগত দিনে যেটা একটা অবজারভেশন করে অলরেডি একটা লিস্ট মানে চলে গিয়েছে অলরেডি, যেটা আমার জানা আছে, বা আমাদের যিনি জিপি সচিব হিসাবে ছিলেন ওনার মাধ্যম থেকে আমি পেয়েছি, যেটা আমাদের যে জিপির যে মানে একটা মিডিল পয়েন্ট, যেটা সেই মিডিল পয়েন্ট হিসাবে যে আমাদের তারিণীপুর জিপি অফিস, যেটা সেই নামটা গেছে আমাদের মেইন অফিস। সেটা আমরাও সেটা সমর্থন করেছি, যেহেতু ফুলবাড়ি আমাদের জিপি অফিস, যেটা সেই জিপি অফিসটাও মানে এটা বিগত দিনে হয়তো জিপি অফিসের ভালো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, কিন্তু আমি পঞ্চায়েত সভাপতি হওয়ার পরে সেটার ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার আমি তৈরি করেছি, এবং পর্যাপ্ত জমিও এখানে রয়েছে। তারপরেও আমরা কিন্তু এটা বিরোধিতা করিনি, কারণ এটা অফিসিয়ালি ভাবে সেটা নাম গেছে, এবং সেটা আমিও দেখছি যেটা একটা অবজারভেশন করে মানে যেটা মিডিল পয়েন্ট হিসেবে তারিণপুরকে মানে একটা হেড অফিস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, যার জন্য সেটা আমার যেটা অনুভব বা আমি যেটা আশাবাদী, তারিণপুরটাও হেড অফিস থাকবে এবং মিনি অফিস হিসাবে মানে এটা হয়তো ফুলবাড়ি অফিসটা থাকবে। ভারতীয় জনতা পার্টি আপনাদের বিপক্ষে কোনো প্রার্থী প্রক্ষেপ করেনি, যদিও এই গাঁও পঞ্চায়েতে তাদের অনেক ভোট রয়েছে, আমরা বিগত দিনে দেখেছি তাদের পক্ষে অনেক ভোট গিয়েছে। যেহেতু তারা কোনো প্রার্থী প্রক্ষেপ করেনি, বিজেপির ভোট তারিণীপুর ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বিজেপি ভোট যেগুলা কার দিকে ঝুঁকতে পারে এই বছর? দেখুন, পঞ্চায়েত নির্বাচনটা অ্যাকচুয়ালি ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচনটা রয়েছে, এটা সুন্দর প্রশ্ন আপনার। পঞ্চায়েত নির্বাচনে যদিও পার্টি লেভেল ইলেকশন হয়, কিন্তু তারপরেও আমরা বিগত দিনে আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু মানে বেশিরভাগ ব্যক্তিত্বের নির্বাচন থাকে। সেটা পার্টি লেভেলের মানে পারফরমেন্সটা থাকে। আজকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মনোনীত প্রার্থী হয়েছি, যেটা সত্যিকারের আমি যদি ঘর থেকে বাহির নাও হই, তারপরে আমার একটা পকেট বুট আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে, কিন্তু তারপরেও ব্যক্তিত্বের নির্বাচন যেটা, সেটা পঞ্চায়েত নির্বাচনে একটা এফেক্ট আছে, যার জন্য আমি আগেই বলেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমহারে বিগত দিনে আমি মানুষের সঙ্গে ছিলাম। সেটা কিন্তু আজকের দিন আমি সেই ফলটা আমি পাচ্ছি, এবং আমাদের জিপিতে নতুন যে জিপি হয়েছে, আমাদের জিপিতে প্রায় 1700 ফুট রয়েছে। 1700-এর মধ্যে যদি 1200-1300 ফুট যদি কাস্ট হয়, তারপরে আমি আশাবাদী 1000 ফুট আমি পাবো। তো ঠিক আছে, আপনার সঙ্গে মিলে অনেক ভালো লাগলো। দর্শকরা চাইবেন যে আপনার কাছ থেকে ওনাদের প্রতি কিছু একটা বার্তা নিতে। তো আমাদের আরটিএন বরাক লাইভের দর্শক তথা আপনার এই নির্বাচনী এলাকার জনসাধারণ ভোটার নাগরিক বৃন্দের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমি ইকবাল আহমেদ বড়বইয়া, বিগত দিনে আমি ফুলবাড়ি জিপি থেকে পঞ্চায়েত হিসাবে ছিলাম। বর্তমানে ফুলবাড়ি তারিণীপুর জিপি হয়েছে, যেহেতু মহিলা সংরক্ষণ হওয়ার কারণে আমি প্রতিনিধি হিসাবে নাসিমা সুলতানা লস্করের হয়ে প্রতিনিধি হিসাবে আমি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমরা নির্বাচন লড়তেছি, যার জন্য জিপির সর্বস্তরের জনসাধারণের পক্ষে আমি সেটা বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমাদের জিপির যারা ভোটার বৃন্দরা রয়েছেন প্রত্যেকের প্রতি আমার আবেদন রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী
নাসিমা সুলতানা লস্করকে আপনারা বিপুল ভোটে আপনারা ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। আগামী দিনে আপনারা আপনাদের সঙ্গে বিগত দিনেও যেভাবে আপনাদের পাশে আমরা ছিলাম, বর্তমানেও আছি এবং আগামী দিনেও জিপির সর্বস্তরের জনসাধারণের সঙ্গে আমরা থাকবো, সেটা আমি আপনাদের মানে আশ্বাস দিচ্ছি। দর্শক, এই ছিল আজকের আমাদের আরটিএন বরাক লাইভের প্রতিশ্রুতি পর্ব। সঙ্গে থাকবেন, আমরা নিয়ে আসব আগামী দিনে আরো কোনো এক প্রার্থীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। প্রশ্ন আপনাদের উত্তর দিবেন প্রার্থী, এবং এই অনুষ্ঠানের মধ্য থেকে আপনাদের স্বপ্নের এবং আপনাদের ভালোবাসার প্রার্থীকে আপনারা চয়ন করে নিতে পারবেন। তো এতক্ষণে আপনারা আরটিএন বরাক লাইভ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে এই বার্তা পৌঁছায়। ধন্যবাদ।